একটা ধৈর্যেরও পরীক্ষা হয়েছে আজকে মোটামুটি। সেটা হচ্ছে প্রায় মানে যে 5.5 ঘন্টা ধরে প্রোগ্রাম চলছে, এবং আমি ফেসবুকে দেখলাম এখনো কিছু অডিয়েন্স আছেন। সেটা একটা বিস্ময়কর বিষয়। বাট এটা যে অন্যদিক থেকে দেখলে আসলে খুবই জরুরিও ছিল। তার কারণ হচ্ছে যে মানে আমাদের এই প্রজন্মে কি ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলো, মানে যে আমরা দেখি সেটা হচ্ছে যে 90-এর মানে যে গণজাগরণ এবং হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান, এগুলা কি খুবই সিগনিফিকেন্ট এই প্রজন্মের জন্য আর কি। যে তো সেই জায়গা থেকে এবং পাশাপাশি আমরা মানে বিগত প্রায় এই 5 ঘন্টায় মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্ভবত 17 থেকে 18টা ইউনিভার্সিটি মনে হয় শিক্ষার্থী এবং শিক্ষকরা আলাপ করলেন নাকি। এবং পাশাপাশি হচ্ছে যে বাংলাদেশের মোটামুটি জনপরিসরে পরিচিত বুদ্ধিজীবী অনেকেও আলাপ করেছে নাকি, এবং বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে। তো খুব স্বাভাবিকভাবে এই যে জুলাই নিয়ে কতগুলো যে বিষয় যে সময় আলাপ হচ্ছিল, কতগুলো বিষয় উঠে আসতেছিল, সেটা হচ্ছে যে ওই মানে বাইরের কোনো দেশের টাকায় থাকে না যে এই অভ্যুত্থান, মানে যে যে কারণে এটাকে কালার রেভলিউশন হিসাবে মানে চিহ্নিত করার প্রবণতা, অথবা হচ্ছে যে মানে পাশাপাশি হচ্ছে যে এখানকার যে কোনো ধরনের থাকে না যে ওই আওয়ামী লীগের সময় মানে যে 15 বছরে মানে আহ, যে বাংলাদেশের যে দক্ষিণপন্থার যে মানে বিকাশ হয়েছিল সেটার এক ধরনের খানিকটা আউটবাস্ট কিনা না। এই পাশাপাশি যেটা হচ্ছে যে ওই জুলাই অভ্যুত্থান কখনো কখনো আবার দেখা হচ্ছে যে আমরা দেখলাম আলাপে আসছে সেটা হচ্ছে যে খুবই মানে যে একজন কেউ মাস্টার মাইন্ড আছেন এবং হচ্ছে অথবা গ্রুপ অফ পিপল, এবং সেটা সেইভাবে খুবই কেয়ারফুলি অর্কেস্ট্রেটেড এবং আর্টিকুলেটেড রাখছে এই বিষয়গুলো। এবং সেখান থেকে আবার পাশাপাশি পড়ে উঠে আসলো সেটা হচ্ছে যে যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা থেকে যে বিভিন্ন পরিসরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকজন যারা যুক্ত হয়েছিলেন, তারা অনেকেই আশাহত হয়েছেন, এবং হচ্ছে যে এবং সেই প্রেক্ষাপট থেকেই মানে অনেকেই তাদের মানে যে মানে যে সেই মানে যে আশাহতের যে বিষয়টা সেটা উল্লেখ করেছেন। পাশাপাশি দেখলাম সেটা হচ্ছে যে আমরা ওই মানে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে প্রবাহ হচ্ছিল যে আওয়ামী লীগের সময় যে ধরনের মানে যে চাপ এবং নিষ্পেষণের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি, সেটা মত প্রকাশের হোক অথবা হচ্ছে যে মানে যে ন্যায্য বিচার পাওয়ার ক্ষেত্রে হোক, অথবা হোক আর কি যে সেটা হচ্ছে যে চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আর কি এই যে এক ধরনের নিষ্পেষণের জায়গাগুলো কাজ করেছে। সেই জায়গা থেকে এক ধরনের আর কি যে ওই আউটবাস্টের যে অ্যাঙ্গেলটা, এবং পাশাপাশি আমরা অনেকেই বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে একই ধরনের ওই নিষ্পেষণ সামহাও অথবা মানে যে পুনরায় বুঝতেছেন আবির্ভাব হয়েছে 24-এর পরে আর কি, যে এই বিভিন্ন অ্যাঙ্গেল গুলো আসছে। ফলে আমি যে সময় শেষে আলাপ করছি আর কি, যে তো প্রায় অনেকগুলো অ্যাঙ্গেলই আসলে খানিকটা হলেও কাভার্ড হয়ে গেছে কি। বাট আমি একটা খুব সহজ সাপটা প্রশ্ন দিয়ে শুরু করি যে যারা মূলত মনে করেন যে এটা কোনো এক দেশের, বুঝতে পারছেন, টাকায় মানে এই অভ্যুত্থান হয়েছে, মানে বলা হয় থাকে যে ইউএস এর মূলত আর কি। এটা খুব বিস্ময়কর। সেটা হচ্ছে যে ইউএস সরকারের সাথে তো শেখ হাসিনার সম্পর্ক প্রায় মানে যে মানে প্রায় 1 যুগ ধরেই তো সম্পর্ক খারাপ। 1 দশক না, 1 যুগই হতে পারে সম্পর্ক খারাপ। এবং তাহলে সেই ঘটনা কেন আগে ঘটেনি? 2 নম্বর যে টাকার অ্যামাউন্টটা বলা হয়ে থাকে আর কি, সম্ভবত 29 মিলিয়নের মতো মনে হয় এটা। আমরা যদ্দূর জানি সেটা হচ্ছে যে মানে এই যে আমি যে মানে যে ধরেন এই যে কাকরাইল থেকে মালিবাগ পর্যন্ত যে রাস্তা আছে সেই রাস্তায় মানে যে যে পরিমাণ প্রত্যেক দিনই আমরা জানি যে সেটা হচ্ছে যে এই রাস্তা থেকে ফুটপাত থেকে চাঁদা তোলা হয়। এই 1 বছরে যে পরিমাণ চাঁদা ওঠে সেটা হচ্ছে যে আমেরিকা যে পরিমাণ টাকা খরচ করছে তার হচ্ছে বেশি। মানে এটা জাস্ট গিভ ইউ পার্সপেক্টিভ, মানে হচ্ছে যে এটা। এবং আমরা জানি যে পুরো বাংলাদেশের শুধু না, ঢাকারই ফুটপাতে বসেছেন প্রায় 30-32 হাজার কোটি টাকা চাঁদা ওঠে। সেই জায়গায় বসেছেন 29 মিলিয়ন টাকা, তো মনে হয় 300-350 কোটি টাকা, এটা তো তেমন কিছুই না। পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা জানি যে গত যে বিগত প্রধানমন্ত্রী উনি খুবই অহংকারের সাথে, আমার কাছে খানিকটা মনে ছিল, মুখে একটা হাসি নিয়ে বলেছিলেন যে ওনার যে পিয়ন মনে হয় ড্রাইভার, আমি যদি না ভুল করে থাকি, তারই প্রায় 400 কোটি টাকা সম্পদ আর কি, যেটা একটা বড় বিশাল বিষয় সত্য তো। সেই মানে এই হিসাবে যে আমেরিকা যে টাকা খরচ করেছে সেটা থেকে বুঝতেছেন বেশি টাকা তো মনে হচ্ছে যে মানে পিয়নের কাছে ছিল।
আওয়ামী লীগের তো লোকের কাছে টাকার অভাব ছিল না, আমরা জানি প্রায় 240 বিলিয়নের মতো বুঝতে পেরেছেন টাকা, ডলার নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো প্রায় মানে যে ওই মানে ডলারের যদি একটার পর একটা আমরা স্টাক করি, সেটা প্রায় বুঝতে পারছেন 60টা মানে যে ওই কিসের সমান হবে, হিমালয় পর্বতের সমান হবে। মানে সেই পরিমাণ টাকা বুঝতে পারছেন নিয়ে যাওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগ আরো বেশি টাকা দিয়ে এটা রোধ করতে পারার কথা। ফলে এই ধরনের কথাবার্তা যেটা বলছেন, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে একটু আগের আলোচক যেটা বললেন যে এখানে ডেফিনেটলি বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সময় যারা নিষ্পেষিত হয়েছে তার মধ্যে একটা মানে যে আছেন যারা হচ্ছে যে মূলত মানে যে ওই মানে মূলত হচ্ছে বাংলাদেশের জন্মের সময় যাদের বাংলাদেশের বিপক্ষে অবস্থান ছিল তারা, এবং পাশাপাশি পরবর্তী সময় বিভিন্ন ধরনের আর কি যে ধর্মীয় গোষ্ঠীরা অনেক সময় নিষ্পেষিত হয়েছেন, তাদের এক ধরনের বুঝতেছেন রিভেঞ্জের জায়গা থেকে হয়তো বুঝতেছেন এটা কাজ করতে পারে। কিন্তু এটা যদি এইসব লেন্সের মধ্যে দিয়ে দেখলে যে সংকটটা তৈরি হয়, সেটা প্রথমত হচ্ছে যে আমরা অনেক সময় কি যে জুলাইকে বুঝতে পারি না, কিন্তু এটার আবার উপেক্ষাও করা যায় না। কারণ সেটা খুবই কৌশলে বুঝতেছেন এই দুইটা র‍্যাটোরিককে বুঝতে পেরেছেন সামনে নিয়ে আসা হচ্ছে। এটার কারণটা কি? এবং পাশাপাশি যেটা হচ্ছে যে তুলে জুলাই অভ্যুত্থানকে, যেটা আমার মনে হয় যে খুব প্রথম দিকে মানে সম্ভবত মানে যে ওই মানে এক শিক্ষার্থী বলতেছিলেন যে এটা মানে যে ওই সম্ভবত আর কি যে মুক্তিযুদ্ধের পরে মানে আলোচক বলতেছিলেন যে এটাকে আসলে কিভাবে দেখতে মুক্তিযুদ্ধের পরবর্তী বিকাশ, সেটা আরেকটা রূপ হচ্ছে যে 24-এর। এখন সেই সাথে ওই সময় একটা আলোচনা উঠেছিল, সেটা কি যে দ্বিতীয় স্বাধীনতা অথবা তৃতীয় স্বাধীনতা যে বলে যে ওই সময় যে রাজনৈতিক রেটরিকটা প্রতিষ্ঠা করা হয়েছিল, যে সেটা কি দ্বিতীয় অথবা তৃতীয় স্বাধীনতা কিনা না। তো আমি এই বিষয়ে বিভিন্ন জায়গায় আলাপ করেছি এবং বিভিন্ন সময়, বাট আমি যে সংক্ষিপ্ত একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ওই প্রথমত যেটা হচ্ছে যে আমি যতদূর বুঝি মিজান টিটু একদমই এটাকে দ্বিতীয় অথবা তৃতীয় স্বাধীনতা বলার কোনো জায়গা থেকে না, বরং হচ্ছে যে সে বলছিল যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় গুরুত্বপূর্ণ মানে যে মানে একটা গণ অভ্যুত্থানের মধ্যে এটা একটা সেই অ্যাঙ্গেল থেকে, এবং সেটা আসলে কি যে নাগরিকের অধিকার অ্যাঙ্গেল থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দ্বিতীয় এবং তৃতীয় স্বাধীনতা আদৌ কি এটা 24 দ্বিতীয় এবং তৃতীয় স্বাধীনতা কিনা না? আমার উত্তর হচ্ছে একদমই না। কি কারণে সেটা দ্বিতীয় এবং তৃতীয় না, তার প্রথম এবং প্রাইমারিলি বিষয় হচ্ছে স্বাধীনতা বলে আমরা রাষ্ট্র দর্শনে যেটা বুঝি সেটা হচ্ছে যে মানে এক ধরনের সেলফ গভর্নেন্সের যে জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে স্বরাজ। তো আমরা জানি যে 47-এ মানে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের জায়গায় এখানকার মুসলমান এবং হিন্দু কমিউনিটি এজ এ কমিউনিটি হিসেবে সময় তারা মনে করেছে যে তারা মানে বেটার থাকতে পারে তাদের ধর্ম অনুসারে যদি রাষ্ট্র মানে প্রতিষ্ঠা করতে পারে। যদি এখানে আরো অনেক মাল্টিপ্লিসিটি, কোনো ডাউট অ্যাবাউট নাই, বড় দাগে যে ন্যারেটিভটা আছে বাজারে, সেখান থেকে বুঝতেছেন পাকিস্তান এবং ভারতের জন্য সেটাও এক ধরনের স্বরাজ। কারণ হচ্ছে সে ঔপনিবেশিক ব্রিটিশদের হাত থেকে সে মানে যে নিজের মনে করছে যে নিজে শাসন করলে হয়তো বেটার চালাতে পারবে এবং এই এলাকার মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু বাংলা মানে পূর্ব পাকিস্তানের লোক তাদের আসলে বুঝতে পেরেছেন যে খুব দ্রুতই বুঝতে পেরেছে আসলে তারা এটার মধ্যে মানে যে মানে খানিকটা মানে যে সেটা হচ্ছে যে মানে কোয়াইজা উপনিবেশন, এটা এক্স্যাক্টলি উপনিবেশন কোনোভাবেই বলা যায় না। মানে যে এটা কারণ 2 নম্বর যেটা হচ্ছে যে আধিপত্যের শিকার, সেটা হচ্ছে খুবই স্বাভাবিক। পাশাপাশি হচ্ছে বৈষম্যের শিকার, মানে অর্থনৈতিক এবং সুবিধা এবং চাকরি বাকরি এবং কিছু। ফলে সে ফিল করেছে এখানে পাকিস্তান রাষ্ট্রের একজন সেকেন্ড ক্লাস সিটিজেন, ইভেন তো সে সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে। এবং আমরা সবাই জানি সেটা হচ্ছে যে এখানে যে কোনো সময় যদি বুঝতেছেন দীর্ঘকাল পাকিস্তান প্রপার মানে ভোট হয় নাই, তার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানের ভোট হলেই পূর্ব পাকিস্তানের লোকজন জয়ী হবে এবং ক্ষমতা দখল করবে। ফলে যেটা হচ্ছে যে মানে যে মানে এই কারণে যে মানে ফান্ডামেন্টাল ডেমোক্রেসি এইসব আলাপগুলো ওই সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাতে করে বুঝতে পেরেছেন যে এখানকার অধিকাংশ জনগণের যে ভয়েসটা এক ধরনের বুঝতে পেরেছেন এবং ক্ষমতায় তার আকাঙ্ক্ষা এক ধরনের রুদ্ধ করা যায়। এবং সেটা 70-এর দশকে আমরা পরপরই দেখলাম নির্বাচন হওয়ার পরে মানে যে ওই যে সময় পূর্ব পাকিস্তানের যে পলিটিক্যাল স্টেক হোল্ডারকে কনভার্ট যে ক্ষমতা দেওয়া হতো, সেখান থেকেই তো মানে যে মূলত মুক্তিযুদ্ধের দিকে যাওয়া আর কি যে এই বিষয়, এবং সেটাও এক ধরনের স্বরাজের দিকেই যাওয়া। কিন্তু 24-এর বিষয়টা হচ্ছে খানিকটা ভিন্ন। সেটা হচ্ছে যে এখানে বুঝতেছেন যে এখানে যারা এর আগে 15-20 বছর ধরে যারা মানে বুঝতে পারছেন এই দেশে, আমি কোট আনকোট শাসনই বলবো, কারণ হচ্ছে এরা অনেকটাই বুঝতে পেরেছেন আমাদেরকে শাসনই করছেন, মানে এই রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থাপনার অ্যাঙ্গেল থেকে ওনারা দেখেনি নেই। মানে যারা দেখেছেন তারা মূলত যেটা করছেন যে শাসন করছিলেন, এবং হচ্ছে যে তারা তো এই দেশেরই লোক। ইভেন দো বুঝতে পেরেছেন যে আপনি মানে যে মানে প্রিভিয়াস রেজিম অথবা বাংলাদেশের যে অন্যান্য যে কোনো রেজিমের কথাই বলুন, হয়তোবা ডিগ্রির ডিফারেন্স হতে পারে, কিন্তু হচ্ছে তারা যেভাবে এই দেশের বুঝতে পারছেন জনগণকে ট্রিট করে, সেটা কোনোভাবেই বুঝতে পেরেছেন যে মানে এই দেশের জনগণকে নাগরিক হিসেবে তো ট্রিটও করা হয় না। বরং এই দেশের নাগরিক একদিকে যেমন বিমানবায়ানের শিকার হয়, অন্যদিকে পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে এই দেশ থেকে সম্পদ লুট করে যাওয়া যায়। ওইসব জায়গা থেকে দেখলে বুঝতে পেরেছেন মোটামুটি এদের চরিত্র অনেকটা লর্ড ক্লাইভের মতোই। তবে ক্লাইভের সাথে একটা গুরুত্বপূর্ণ ফারাকের জায়গা আছে, ক্লাইভ তো নিয়ে গিয়েছিল তার দেশের লুটপাট করে,
আর এনারা সাধারণত লুটপাট করে নিয়ে যান হতেছে দেশের বাইরে। মানে যে এই হচ্ছে পার্থক্যের জায়গাটা। বাট একদম মানে যে স্থানীয় উপনিবেশকের চরিত্রটা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানকার শাসক শ্রেণীর মধ্যে ছিল। এবং হচ্ছে যে মানে দেখার বিষয় হচ্ছে 24-এর অভ্যুত্থানোত্তর কোন দিকে যায়। কিন্তু যেটা হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ, মানে যে এই রাষ্ট্রে আসলে বুঝতে পেরেছেন যে আমরা জানি যে সভারেন্টির যে আলাপটা মানুষ এক জায়গায় কোথাও কেউ নিয়ে আসছিলেন আর কি, এবং আমি প্রায় সময় বলে থাকি, সেটা হচ্ছে যে সভারেন্টি আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল সভারেন্টি। ইন্টারনাল সভারেন্টি হচ্ছে যে রাষ্ট্রের মানে যে এই 1,64,000 বর্গ কিলোমিটার, যদিও প্রত্যেক বছর এই ল্যান্ডের অ্যামাউন্টটা বাড়ছে, সেখানে আসলে যে প্রথম এবং প্রাইমারি যে প্রশ্নটা তৈরি হয় সেটা হচ্ছে যে ইন্টারনাল সভারেন্টি এখানকার যে মূলত আর কি যে সরকার তো রাষ্ট্রকে বুঝতেছেন এখানে যে কোনো ধরনের আইন এবং বল প্রয়োগের এক ধরনের অধিকার দেয় এবং আনকোয়েশ্চেন ক্ষমতাটা এটা প্রদান করে। এক্সটার্নাল সভারেন্টি হচ্ছে যে বাহিরের কোনো দেশ একই ধরনের বল এবং ক্ষমতা এখানে মানে প্রদর্শন করা যাবে না। কিন্তু কিছুদিন আগে দেখলাম যে যারা আসলে ওই যে সেকেন্ড স্বাধীনতা বললেন এবং হচ্ছে যে উপদেষ্টা মানে সাংস্কৃতিক উপদেষ্টা মনে হয় ফারুকী সাহেব কয়েকদিন আগেই মনে বললেন যে যারা পিএইচডি দাঁড়িয়ে এরা বুঝতে পারে না এটা যে দ্বিতীয় স্বাধীনতা। তো আমার তখন মনে মনে বলেছিল একটা কাজ করলেই হয়তো, পিএইচডিটা এদের নামের পিছনে ডক্টর থাকে, ডক্টরটা কেটে দিলেই তারা হয়তো বুঝতে পারবে এটা যে দ্বিতীয় স্বাধীনতা। এখন অথবা তারা বুঝতে পারতেছে না, অথবা ওনার নামের পিছনে একটা ডক্টর লাগাই দিলে উনি বুঝতে পারবেন যে এটা যে দ্বিতীয় স্বাধীনতা না। মানে এখন উনি সেটা বুঝতে পারছেন না। এখন উনি দেখলাম যে একটা যুক্তি দেখাচ্ছেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মানে মূলত এখানে যে বুঝতেছেন ভারতের বুঝতে পেরেছেন যে মানে মানে যে এক ধরনের যে প্রভাব এবং বিস্তার ছিল সেই জায়গা থেকে বুঝতে পেরেছেন এটা মানে মুক্তির জায়গা থেকে এটা স্বাধীনতার জায়গাটা। এবং এই যে স্বাধীনতার জায়গাটা বুঝতে পেরেছেন যে মানে যে অ্যাঙ্গেল থেকে ধরাচ্ছেন এটা অত্যন্ত দুর্বল সেই জায়গা থেকে। সেটা হচ্ছে যে মানে যে ধরুন যে কোনো দেশে যে যে কেউ এখন আজকালকে বাংলাদেশে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক ধরনের চুক্তি এবং অন্যান্য যে বিষয়গুলো যেটা হচ্ছে মানে যে মানে বিশেষত মানে যে অনেক দেশের থাকে না কাছে অনেক কিছু দিয়ে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে এখানকার ইন্টারনাল সভারেন্টির মানে মানে সভারেন্টির কোয়েশ্চেনের জায়গা থেকে। তো ফলে এই যে লেন্স থেকে দেখাতে হলে আগামীকালকে আরেক সরকার এসে বলবে সেটা হচ্ছে যে তারা আবার স্বাধীন হয়েছে যে কারণ হচ্ছে যে কোনো এক বিশেষ দেশে বুঝতেছেন প্রভাব থেকে মুক্তি হয়েছে। আসলে স্বাধীনতা তো সেই অ্যাঙ্গেল থেকে দেখা হয় না। এবং পাশাপাশি যে ওই মানে যে মূলত এটার কতগুলো ক্রাইটেরিয়া এবং শর্ত আছে। অন্যদিকে যেটা হয়েছে যে আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে তাহলে এখানে সংকটটা কি হয়েছে যে অভ্যুত্থানের মানে এই অভ্যুত্থানে বুঝতে পেরেছেন যে ডেফিনেটলি বুঝতে পেরেছেন বাংলাদেশ রাষ্ট্র শুধু বাংলাদেশ রাষ্ট্র নয়, এর আগে পাকিস্তান রাষ্ট্র এবং ব্রিটিশ আমলে এবং মুঘল আমলে বুঝতে পেরেছেন এই এলাকার মানুষ বেশ মানে যে প্রজা থেকে মানে বুঝতে পেরেছেন হয়তোবা নামে জনগণ অথবা নাগরিক হয়েছে, বাট কখনো তার অধিকার প্রতিষ্ঠা হয়নি। অধিকার মানে যে সে অর্থ অধিকার পায়নি আর কি। ফলে যেই জায়গা থেকে আসলে যে এখানকার যে সংকটটা যেখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে কি মানে যে এই গত 15 বছরে আমরা দু ধরনের বিমানবীকরণ দেখেছি। একটা হচ্ছে বিভিন্ন ধরনের বুঝতে পারছেন থাকে না জানমালের বুঝতে পারছেন যে এক ধরনের হনন, এবং পাশাপাশি আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করা, এবং হচ্ছে একই সাথে সেই অধিকারের অংশ হিসাবে এক ধরনের মানে যে গণতান্ত্রিক এবং রাজনৈতিক মত প্রকাশের রুদ্ধ করা, এবং হচ্ছে সেখান থেকে যে বিরাজনীতিকরণ। তার মানে হচ্ছে বিরাজনীতিকরণ আসলে যে ওই বিমানবায়নেরই এক ধরনের মানে এক ধরনের এক্সপ্রেশন, বাট আরো অনেক ধরনের বিমানবায়ন আছে আর কি এটা। কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আপনি যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে এই 24-এর অভ্যুত্থানে বুঝতে পেরেছেন মানে যে যদি শুধু বিরাজনীতিকরণের এগেনস্টে বুঝতে পেরেছেন যে জনগণের যদি মানে যে কি থাকতো মানে দাঁড়ানোর বিষয় থাকতো, তাহলে এখানকার যে রাজনৈতিক দলরা যে যারা মানে গত 15 বছর প্রায় সময় কিন্তু মানে সংগঠিত না যে রাজনৈতিক দলরা ব্যর্থ হয়েছে কোনো ধরনের আন্দোলন কি বোঝাতে, তার একটা গুরুত্বপূর্ণ যে কারণটা যেটা হচ্ছে যে এইটা শুধুমাত্র বিরাজনীতিকরণের অ্যাঙ্গেল থেকে দেখা যাবে না। প্রথম বিষয় কি, তাহলে এটাকে কি অ্যাঙ্গেল থেকে পাশাপাশি দেখা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে একটা মাসিভ পার্টিসিপেশন হয়েছে। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে এখানকার আইকন গিলা কিভাবে হচ্ছে এবং কেন লোকজন আসছে। একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিমানবায়নের এই অর্থে সেটা হচ্ছে যে বুঝতে পারছেন যে রাষ্ট্র যে সমস্যা আছেন এখানকার যে জনগণের বুঝতে পারছেন জানমাল এবং বিশেষত মানে হত্যা করছে এবং হত্যাযোগ্য করে তুলছে তার অংশ হিসেবে। তার মানে যে রাষ্ট্র যে নিপীড়ন চালাচ্ছে, মানে যে সেই নিপীড়ন চালানো বুঝতে পারছেন এবং তার বিরুদ্ধে বুঝতে পারছেন মানে যে দাঁড়ানো, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা। ফলে মানে যে তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারছেন 24-কে আসলে বুঝতে পারছেন এটা ইন্টারনাল সভরেন্টি সংকট। রাষ্ট্র যে এখানে বুঝতে পারছেন যে নিপীড়ন চালাচ্ছে, সেই নিপীড়নের বিরুদ্ধেই আসলে বুঝতে পারছেন লোকজন দাঁড়িয়েছে। এবং সেখানে বুঝতে পেরেছেন যে মানে প্রথম এবং প্রাইমারি ছিল হচ্ছে যে তার আমি বলবো প্রায় সময় প্রাণাধিকার, প্রাণের অধিকার।
মানে আমাদের দেশে বুঝতে পেরেছেন যে প্রায় সময় যে বুঝতে পারছেন এই যে বিমানবায়ন চালানো হয়, তাহলে মানবায়নের প্রথম এবং প্রাইমারি শর্ত হচ্ছে প্রাণাধিকার, মানে প্রাণের অধিকার। মানে এটা, এবং এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু পরে আপনার লিঙ্ক করছি সেটা। কিন্তু আপনি খেয়াল করেন সেটা হচ্ছে যে আমরা খুবই বহুল প্রতীক্ষিত ভাবে সেটা হচ্ছে যে 24-এর যে তার মানে এখানে একটা স্পষ্ট করলাম সেটা হচ্ছে যে এটা একদমই দ্বিতীয় অথবা তৃতীয় স্বাধীনতা নয়। এটা মূলত হচ্ছে বুঝতেছেন ইন্টারনাল সভরেন্টি রিলেটেড, রাষ্ট্র ভার্সেস জনগণের দ্বন্দ্ব। এবং রাষ্ট্র এবং জনগণ বুঝতেছেন দীর্ঘকাল ধরে বুঝতেছেন তার বেসিক যে অধিকারগুলো যেটা পাওয়ার কথা সেটা তো পায়নি, তার জানমালেরও কোনো নিরাপত্তা ছিল না। এটা প্রথম যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডাইমেনশন গুলোর মধ্যে একটা। এবং অপরাপর মানে যে অধিকার সে পায়নি। কিন্তু আমাদের এখানে একটা অদ্ভুত জিনিস আপনি খেয়াল করেন সেটা হচ্ছে যে মানে যে 24-এর যে ঘোষণাপত্র এবং হচ্ছে যে যেই মানে আমি বিভিন্ন জায়গায় আলাপটা শুরু করেছি সেটা হচ্ছে, এবং পাশাপাশি যে সনদ হচ্ছে, এটা দেখে মনে হলো কি জানেন, এটা হইতেছে বুঝতেছেন যে আহ, জুলাইয়ের মানে যে মানে ওই যে এই পুরা বিষয়টা মনে হয়েছে বুঝতেছেন যে সনদ এবং হচ্ছে যে ঘোষণাপত্রটা মানে যে রাজনৈতিক বায়রন, শব্দটা আমি খুব স্পেসিফিকলি বলছি, যে রাজনৈতিক বায়রনদের বুঝতেছেন একদম সমঝোতা স্বাক্ষর। এই কেনই রাজনৈতিক বায়রনদের কথা বললাম সেটা হচ্ছে যে খুবই মানে আপনারা অনেক সময় শুনবেন বুঝতেছেন ম্যাগনাকাটার কথা বুঝছেন। ম্যাগনাকাটা জেমস মানে যে সাথে মানে রাজা জেমসের সাথে বুঝতে পেরেছেন এক ধরনের সমঝোতা স্বাক্ষর হয়েছিল ওই সময়কার বুঝতেছেন এরিস্টোক্রেটিক লর্ড এবং বায়রনদের। যেমন হচ্ছে যে রাজা বুঝতেছেন যে সভরেন হলে বুঝতেছেন তিনি একই সাথে বুঝতেছেন আইনের অধীন হওয়া, এবং পাশাপাশি এটা আমরা জানি যে বুঝতেছেন ক্যাথলিক চার্চের এবং প্রফেসর একটা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সও ছিল ওই সময়, বায়ারনদেরকে এটাকে সহায়তা করেছিল এবং সেটাকে রিইনস্টেটও করা হয়েছিল আগে থ্রুতে। তার মানে সেই সমঝোতা হয়েছিল কি জানেন এলিটদের মধ্যে, মানে কোন এলিটদের মধ্যে সেটা হচ্ছে যে বুঝতে পারছেন কোন সাধারণ মানুষের সাথে কিন্তু বুঝতে পারছেন জনের কোনো কিছু হচ্ছে না। সেটা হচ্ছে কি জানেন জন ভার্সেস কিসের মধ্যে, সেটা হচ্ছে যে লর্ড এবং রাজনৈতিক বায়রন যে যারা সরি যে লর্ড বায়রন এবং এদের মধ্যে একই, এবং কার্ডিনাল এদের মধ্যে একই। কিন্তু মানে সাধারণ মানুষ কিন্তু নাই। এবং আমাদের এখানে যে সমঝোতার যে বিষয়বস্তু আপনি দেখেন সেটা হচ্ছে যে অদ্ভুতভাবে মানে এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কি জানেন, উচ্চকক্ষ না মানে উচ্চকক্ষে বুঝতে পারছেন থাকবে কিনা থাকবে না, সেখানে কি পরিমাণ আসন থাকবে। আপনি দেখেন বুঝতে পারছেন পাশাপাশি যেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে ওই মানে যে অন্যান্য বুঝতে পারছেন যে নির্বাচন কমিশনের অবস্থান কি হবে। ইভেন বুঝতে পারছেন পুলিশ কমিশন কিন্তু যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে মানে 18টা 19টা বিষয় যেটা হচ্ছে একদম সমঝোতা হয়েছে, যদিও বুঝতে পারছেন বিএনপি অনেকগুলোতেই মানে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং পাশাপাশি অন্যান্য পলিটিক্যাল পার্টিরাও। কিন্তু সেখানে যে মানে যদিও এটা পুরো পূর্ণাঙ্গ রূপে আসে নাই, যেটা আমরা পত্রপত্রিকার মধ্যে জানতে পারলাম, সেটা হচ্ছে তার মানে হচ্ছে কি বুঝলেন লার্জলি এটা হচ্ছে কি জানেন ক্ষমতা ট্রানজিশনের মানে বুঝতে পেরেছেন, এবং এক গ্রুপ থেকে আরেক গ্রুপে ক্ষমতায়ন হবে বুঝতে পারছেন তার মধ্যে, এবং হচ্ছে যে এলিট কমিউনিটি, কারণ ক্ষমতায় বুঝতে পারছেন নির্বাচন কমিশনার অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বুঝতে পারছেন কোনো সাধারণ মানুষ যাবে না, থাকে না, এটা বিশেষ শ্রেণী যাবে। এবং সেটা ভাগ বাটোয়ারা কিভাবে হবে এবং ক্ষমতা এক পার্টি থেকে আরেক পার্টি কিভাবে যাবে বুঝতে পারছেন নন ট্রানজে মানে ভায়োলেন্সের মাধ্যমে, সেই আলাপটাই চলছে বুঝতে পেরেছেন। নিশ্চয়ই সাধারণ মানুষ উচ্চকক্ষে যাবে না। এবং একই ধরনের বুঝতে পেরেছেন আপনি যেটা মানে অধ্যাপক ইউসুফ খুব নাইসলি পয়েন্ট আউট করেছেন আর কি, যে সেটা হচ্ছে যে অন্যান্য দেশের বুঝতে পেরেছেন যে মানে বিভিন্ন সময় আমরা যে সময় বুঝতে পারছেন যে ঘোষণাপত্রগুলো দেখি, এই ঘোষণাপত্র দেখলে মনে হয় বুঝতে পারছেন এটা অনেক বেশি ফুল অফ পলিটিক্যাল রেটরিক, এবং পুরো সংকটটাকে লোকেট করা হয়েছে কি জানেন বিরাজনীতিকরণের অ্যাঙ্গেল থেকে। যেহেতু বুঝতে পেরেছেন কি হচ্ছে বুঝতে পারছেন এখানে জনগণকে কমপ্লিটলি বুঝতে পারছেন মানে কি করা হচ্ছে, অদৃশ্য করে দেওয়া হয়েছে। কিন্তু এটা শুধুমাত্র বুঝতেছেন রাজনীতিকরণের সংকট ছিল না, এটা পাশাপাশি যে খুবই গুরুত্বপূর্ণ ছিল কি বুঝতেছেন বিনিময়ানবায়নের যে ক্রুড যে মানে প্রচেষ্টা, সেটা হচ্ছে কি জানেন হত্যাযোগ্য করে তোলা, জানমাল লুট করা বুঝতে পেরেছেন। মানে যে এটা এই যে মানে বুঝতেছেন র মানে ডিস্টরশন ভায়োলেন্সের যেটা এটা একদমই প্রেজেন্ট, ফলে যেটা হলো কি জানেন, তাহলে খুব স্বাভাবিক হয় যে মানে যে এই জুলাই ঘোষণা প্রথমেই কি থাকার কথা ছিল, প্রথমেই থাকার কথা ছিল বুঝতে পারছেন যে রাষ্ট্র কোনো পর্যায়ে বুঝতে পারছেন কারো প্রাণ নিতে পারবে না। তার মানে হচ্ছে কি জানেন, যে রাষ্ট্রজনের যে শব্দটা আমরা প্রায় সময় বলি, যে যেহেতু আমরা নাগরিক শব্দ থেকে উঠে আসে যে রাষ্ট্রজনের মানে শব্দটা ব্যবহার করি, যে হইতেছে বুঝতে পারছেন এই রাষ্ট্রে বুঝতে পারছেন অংশীজন এই অর্থে। তার মানে অংশীজনে বুঝতে পারছেন যে যে প্রাণাধিকার, এই যে অংশীজনের যে প্রাণাধিকার মানে প্রাণের অধিকার, সেটা হচ্ছে বুঝতে পারছেন যে এটা গুরুত্বপূর্ণ প্রথম শর্তই হওয়ার কথা। কারণ হচ্ছে বুঝতে পারছেন এই রাষ্ট্রে বুঝতে পারছেন প্রাণের অধিকারই তো বুঝতে পারছেন সাধারণ মানুষের নাই। কারণ তাকে যখন তখন বুঝতেছেন মানে যে বিভিন্ন কারণে বুঝতেছেন হয় পলিটিক্যাল রেটরিক দিয়ে অথবা আদারিং করার মধ্য দিয়ে অথবা সিকিউরিটির প্রশ্ন দিয়ে বুঝতেছেন তাকে হত্যাযোগ্য করে তোলা হয়। ফলে প্রথম এবং প্রাইমারি যে বিষয় বুঝতেছেন যে প্রাণাধিকার সেটা থাকার কথা ছিল সেটা, এটা বলতে কেন এত সংকট ছিল। এবং পাশাপাশি যেটা তুলে তো বুঝতেছেন প্রাণাধিকার আপনি তুলে নিশ্চিত করবেন কিভাবে। তার প্রথম মানে প্রথম সেটা হচ্ছে কি জানেন রাষ্ট্রের কোনো বাহিনী
এবং মানে যে সেটা হচ্ছে কি, এবং সরকার অথবা রাষ্ট্র, আমাদের এখানে যেহেতু আমরা জানি যে সরকার এবং রাষ্ট্র বুঝতে পারছেন দুইটার মধ্যে ফারাক করা অত্যন্ত জটিল এবং খুব কঠিন, দুইটাই একইভাবে বুঝতে পারছেন রিয়াক্ট করে, অথচ কিন্তু সরকার এবং রাষ্ট্রের মধ্যে খুবই বুঝতে পারছেন পার্থক্য থাকার কথা ছিল। রাষ্ট্র এবং মানে যে সরকার দুটাই কি করেছে, একই জায়গা থেকে যে কাজটা করছে সেটা হচ্ছে যে মানে আমাদের এখানে বুঝতে পারছেন যে কারো যদি বুঝতে পারছেন যে মানে কোনো ধরনের কোনো রাষ্ট্রজনকে বুঝতে পারছেন হত্যাযোগ্য করে তোলা, নিপীড়ন চালানো, তার কোনো আসলে মানে যে অধিকারটা না দেওয়া। পাশাপাশি হচ্ছে কি জানেন, কোনো যদি বুঝতে পারছেন নিরাপত্তা বাহিনী এটার মধ্যে যুক্ত হয়ে থাকে তার দ্রুত বিচারের মধ্যে আনা। এবং 3 নম্বর যেটা হওয়ার কথা হচ্ছে ছিল এই প্রাণাধিকার অংশ, কোনো সরকার যদি কখনো বুঝতে পারছেন মানে যে মানে যে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে বুঝতে পারছেন যে রাষ্ট্রীয় মানে যে নিরাপত্তা বাহিনী হচ্ছে জনগণের বুঝতে পারছেন জানমাল রক্ষা করার জন্য তার প্রথম এবং মৌলিক দায়িত্ব হচ্ছে কি জানেন, যে সেই প্রাণাধিকারটাকে সমুন্নত রাখা এবং রক্ষা করা। তার মানে হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে তো বুঝতে পেরেছেন যে সেটা, এবং পাশাপাশি যে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইটা হচ্ছে প্রথম এবং প্রাইমারি ধাপ যেটা নিশ্চিত করার জন্য। কিন্তু হচ্ছে আমরা যে সময় অভ্যুত্থানের বুঝতে পেরেছেন এই যে মানে কি প্রস্তাবনা দেখলাম সেখানে এই আলাপগুলো একদমই নাই। এখন প্রশ্ন আসছে বুঝতে পারছেন এই ধরনের বিষয় কি বুঝতে পারছেন যে মানে মানে এই আন্দোলন যেটা হচ্ছে ফিরোজ আহমেদ বলছিলেন সেটা হচ্ছে যে 69-এ বুঝতে পেরেছেন আমরা অনেকেই হতাশ, কিন্তু এটা বুঝতে পেরেছেন যে মানে এক ধরনের মানে যে কোন ধরনের যদি এখানে অ্যাচিভমেন্ট না হয় তাহলে সেটা হচ্ছে যে মানে এটা এখন বড় আকারে বুঝতে পারছেন আবার মানে যে আরো বড় অভ্যুত্থান হিসেবে হাজির হতে পারে। এবং মানে যে এটা আসলেই বুঝতে পেরেছেন যে যে বিষয়টা সেটা হচ্ছে কি জানেন, আপনি যদি ইউরোপিয়ান হিস্ট্রি দেখেন এই যে ম্যাগনা কার্টা যে কথাটা বলা হয়, ম্যাগনা কার্টাটা আসলে বুঝতে পারছেন সাধারণ মানুষের রাইটস সাথে নেই। ইংলিশ বিল অফ রাইটস বুঝতে পেরেছেন খানিকটা দিয়েছে, এরপর হচ্ছে বুঝতে পারছেন মোর অধিকারটা আমরা দেখি বুঝতে পারছেন বিল অফ রাইটস যেটা আমেরিকানটা, মানে জাস্ট একটা হিস্ট্রির অংশ হিসাবে। এবং দুর্দান্ত একটা ডকুমেন্ট হচ্ছে সাউথ আফ্রিকার বুঝতে পারছেন কনস্টিটিউশন। সেখানে বুঝতে পারছেন এই বিষয়গুলা যে জীবনের মূল্য বুঝতে পারছেন, প্রাণের মূল্য, যাকে তাকে বুঝতে পারছেন যখন তখন অ্যারেস্ট করা যায় না, যাকে তাকে বুঝতে পারছেন যখন কোনো নিপীড়ন করা যায় না, এবং সে যে কোনো শাস্তি আপনি কাউকে দিতে পারবেন না বুঝতে পারছেন, টর্চার করা যায় না, এই বিষয়গুলো বুঝতে পারছেন তার কনস্টিটিউশনে উঠে আসছে খুব স্পষ্টত। কারণ কি জানেন, সেই রাষ্ট্রের বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন সমস্যা ছিল। আমাদের এখানে বুঝতে পেরেছেন এখন কি আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে সংবিধানে বুঝতে পারছেন এটা যদি না থাকে ঘোষণাপত্র তো খুব পরিষ্কার বুঝতে পারছেন ভাবে এটা বলার কথা ছিল, সেটা একদমই হবে না। বরং যেটা হয়েছে আমরা যেটা বললাম যে ওই যে বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে বুঝতে পারছেন পুনরাজনীতিকরণে মানে বুঝতে পারছেন রাজনৈতিক ব্যারনদের একজন সমঝোতা স্বাক্ষরে পরিণত হয়েছে পুরো বিষয়টা। তার মানে হচ্ছে কি জানেন যে এই পুরো অভ্যুত্থান আবারও লুট হয়ে গেছে, আবারও বেহাত হয়ে গেছে, এটা খুব পরিষ্কার। মানে এটা এখন যেটা আসে যে সেটা হচ্ছে যে মানে এই মানে যে এইটা অনেকেই যেটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে মানে ওই কিসের জায়গা থেকে যে আসলে আমাদের আসলে কি করা উচিত, এবং এটা বলেই আসলে আমার আলাপটা মানে যে শেষও করা দরকার আর কি। আহ, আহ, মানে এটা আসলে আমি এটা মানে ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমার মনে আছে অগাস্টের অভ্যুত্থানের 4-5 দিন পরে ওই যে ওই কিসে আহ, সেটা হচ্ছে যে ওই রাষ্ট্রচিন্তা একটা গোলটেবিল আয়োজন করে। এই গোলটেবিল ওই সময়কার বাংলাদেশের অনেকেই সে সময় খুব অ্যাক্টিভলি যারা বুঝতে পেরেছেন মানে গত রেজিমকে সমালোচনা করেছেন, ক্রিটিক করেছেন, তার একটা বড় অংশ আছে। তখন আলোচনার যেটা হচ্ছে যে আমরা অনেক সময় তো বুঝতে পেরেছেন যে উপনিবেশনে আলাপ করা হলে আমরা কিছু স্পেসিফিক প্রস্তাবনা আছে এবং স্পেসিফিক জায়গা থেকে যদিও সামগ্রিকভাবে আমরা ডেভেলপ করতে পারি নাই, আমাদের এই ব্যর্থতার অংশ। তো যে সময় বুঝতে পেরেছেন যে 2-4টা বুঝতেছেন কংক্রিট কি কি করা উচিত, যেটা আমার আলোচনা শুনলাম। পরবর্তী সময় অদ্ভুতভাবে খেয়াল করলাম কি জানেন, আরো অনেকে যারা দীর্ঘকাল বুঝতেছেন প্রিভিয়াস রেজিমে ক্রিটিক করেছেন, তারা শুধু ক্রিটিকই করেছেন, কোনো ধরনের প্রস্তাবনা আসলে হাজির করেননি। এবং তাদের কাছে বুঝতেছেন ওই সময় কোনো প্রস্তাবনা রেডিমেড ছিল না। এইটা একটা গুরুত্বপূর্ণ কারণ, যে সময় আপনার প্রস্তাবনা থাকে না, যে সময় একটা গাইডলাইন থাকে না, তখন অভ্যুত্থান থেকে বুঝতেছেন কখন আপনি বিপ্লবে যেতে পারবেন না। কারণ অভ্যুত্থান সবসময় শুরু হয়, যেটা ইমরান কামাল বলছিল এবং আমিও বিভিন্ন জায়গায় বুঝতেছেন অনেকদিন ধরে বলছিলাম, সেটা হচ্ছে অভ্যুত্থান শুরুই হচ্ছে যে না দিয়ে, কোনো কিছুকে না, কিন্তু এই নার উপরে ভিত্তি করে বুঝতে পারছেন যে আপনি হাতে কিভাবে যাবেন। যেটা হচ্ছে আমরা নয় রাষ্ট্রকল্পে একদম প্রস্তাবনাও দিয়েছিলাম যে এই রাষ্ট্রের যে বিমানবায়ন এটাকেই বুঝতে পারছেন না ছিল, এবং সেখান থেকে হাত হচ্ছে মানবায়ন, এবং যেখান থেকে বললাম যে প্রাণাধিকার সহ অন্যান্য বিভিন্ন ধরনের যে রাইটস এর বিষয়গুলো আসার বিষয়টা, যেটা আমাদের ওইখানে নয় রাষ্ট্রকল্পে উল্লেখ করা আছে আর কি, সেই বিষয়গুলো খুব সিস্টেমেটিক আকারে। আমি যারা আগ্রহী আপনারা ওইটা দেখতে পারেন নাকি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই কিসের বিষয়, তাহলে আমাদের আসলে কি করা উচিত বুঝতে পেরেছেন। আর একবার কখনো অভ্যুত্থান হলে এটা যাতে বুঝতেছেন বেহাত না হয় তার জন্য আমাদের বুঝতেছেন প্রাক প্রস্তুতি দরকার। সেই প্রাক প্রস্তুতিটা আসলে কি, সেটা হচ্ছে প্রচুর প্রস্তাবনা হাজির করা বিভিন্ন বিষয়, এবং আমি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি। সেটা হচ্ছে কি জানেন, আপনি যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন ধরনের বিকল্প হাজির না করতে পারছেন,
মানে যে মানে কি রাষ্ট্রের বুঝতে পারছেন কি ইমাজিনেশন কি কি ধরনের বিকল্প হতে পারে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন এই ধরনের অভ্যুত্থান সবসময় ব্যর্থ হবে। ওই যে শামদির আহমেদ মনে হয় বলতেছিলেন যে অধ্যাপক ইউসুফ আহমেদেরকে কানেক্ট করে, সেটা হচ্ছে যে মানে যে আমাদের যে বুঝতে পারছেন যে ওই মানে অন্ধকার অথবা রাত যে চলছে, সেই রাজ্যে কত কাল থাকবে অথবা কতক্ষণ থাকবে সেটা আমরা নিশ্চিত না। এটা ততক্ষণ পর্যন্ত থাকবে বুঝতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত আপনি সেটা হচ্ছে যে প্রস্তাব দিতে পারবেন না। কিসের প্রস্তাব দিতে পারবেন না? সেটা হচ্ছে যে আপনি মূলত স্পষ্টত বুঝতেছেন আপনার বিকল্প যে ইমাজিনেশন গুলো আছে অন্যগুলাকে মানে হাজির করা, এটা হচ্ছে প্রথম এবং প্রাইমারি। তাহলে ট্রাস্ট মি, আমরা শুধু বুঝতে পারছেন প্রত্যেকবারই বুঝতে পারছেন আবেগ তাড়িত হয়ে বুঝতে পারছেন যাবো রাস্তায়, মানে হত্যাযোগ্য হবে, অনেকেই আমরা মারা যাবো, কেউ কেউ আবার ফিরে আসবেন, এরপর হচ্ছে আশা করবেন প্রত্যেকবারই অনেক কিছু হবে, কোনো কিছুই হবে না। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের আসলে প্রস্তুতিটা নাই। এবং এই প্রস্তুতিটা যে নাই, যে ইমাজিনেশন নাই, এটা হচ্ছে পুরো সরকারেরও কোনো ইমাজিনেশন নাই। মানে যে সরকারও যে কি ইমাজিন করে কি ধরনের রাষ্ট্র, সেটাও নাই। ফলে আমাদের আসলে বুঝতে পারছেন, আমি মনে করি এই সময়কার বুঝতে পারছেন যে মানে যে মূলত আর কি যে জ্ঞানাচার্যরা, আমি বলি যে যারা একই সাথে জ্ঞান উৎপাদন করেন এবং মানে যে এবং প্রচারও করেন বুঝতে পেরেছেন, বুদ্ধিজীবীদের মতো না শুধুমাত্র জ্ঞান প্রচার করার কাজই, এবং বিশেষজ্ঞরা বুঝতে পারছেন মানে যে মূলত একজন জ্ঞান উৎপাদন করেন, আমি বলি যে আমাদের দরকার আসলে জ্ঞানাচার্য। এই জ্ঞানাচার্যদের কাজ হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আমাদের নতুন ধরনের বুঝতে পারছেন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের বিশেষ জায়গা থেকে একদম প্রস্তাবনা করা, এবং আমার ধারণা এই প্রস্তাবনাগুলো আসলে এসে হাজির হবে এবং সংকলন করা, প্রিজার্ভ করা, এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। এটা হচ্ছে যে পরবর্তী যে কোনো অভ্যুত্থান হয়, যাতে করে এটা আবার বুঝতে পেরেছেন এইভাবে মানে যে মানে ব্যাঘাত না হয়। এবং পাশাপাশি আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে মানে যে এই যে অনেকে বলতে পারে ভাবতে পারেন যে এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে এত যে প্রাণ হারালো বুঝতে পেরেছেন, এটা কি ইনএভিটেবল ছিল কিনা না, অথবা সংঘাত ছাড়া কি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া কোনো সুযোগ ছিল কিনা না। উত্তর হচ্ছে না। আওয়ামী লীগ যে সময় ক্যারটেকার গভর্নমেন্টকে বুঝতে পেরেছেন মানে যে বাতিল করলো, তখন একবারে মানে কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন ক্ষমতা হস্তান্তর সম্ভব না, এবং আওয়ামী লীগ ওই দিকেই অগ্রসর। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতা হস্তা, তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের পতন যে বুঝতে পারছেন খুব ভায়োলেন্টলি হবে সেটা নিশ্চিত। বাট বাংলাদেশ বুঝতে পারছেন স্টেটই যে ভায়োলেন্স এবং হত্যা করেছে বুঝতে পারছেন, ওই তুলনায় মানে সাধারণ মানুষের রিপার্কেশন ছিল কম। এবং আমি তো মনে করি 5 থেকে 8 তারিখে মানুষের সাধারণ মানুষের যে ম্যাচুরিটি ছিল, এটা হচ্ছে এই রাষ্ট্রে বুঝতে পারছেন অভ্যুত্থানের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট গুলোর মধ্যে একটা। তা না হলে বুঝতে পেরেছেন, মনে রাখবেন আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে বুঝতে পেরেছেন শুধু যে বুঝতে পেরেছেন রিপ্রেসিভ এবং যে গভর্নমেন্টে বুঝতেছেন পতন ঘটেছে এবং পুনরাজনীতিকরণ মানে যে বিরাজনীতিকরণ গেছে, পুনরাজনীতিকরণ শুরু হয়েছে, এটাই শুধু না, পাশাপাশি যেটা হচ্ছে এর 5 অগাস্টের পরে যে বিভিন্ন ধরনের বুঝতে পারছেন যে ভায়োলেন্স এবার যে মাত্রায় হতে পারতো, সেই মাত্রায় না হওয়াটা মনে রাখবেন বুঝতে পেরেছেন আমাদের একদম গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন সফলতার অংশ। সেই সফলতা আসলে জনগণের এবং হচ্ছে যে খানিকটা হচ্ছে সরকারেরও দিতে হয়, বাট হচ্ছে বড় অংশটা হচ্ছে জনগণেরই বলতে হবে আর কি। কারণ হচ্ছে তা না হলে এইসব ক্ষেত্রে আপনার বিভিন্ন দেশের যদি উদাহরণ দেখেন, খুবই বড় ধরনের বুঝতে পারছেন ভায়োলেন্স সেন্ট্রিক হয়। তো সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি আমাদের হয়তো প্রাপ্তির সংখ্যা খুবই কম, মানে যে বাট হচ্ছে যে আমাদের প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন, ভবিষ্যতে যেরকম মানে আমরা বেটার বাংলাদেশ করতে পারি সেই জায়গা থেকে। তো এইটা মানে যে মানে এই ধরনের আশাবাদ মানে একটা মানে আশাবাদী বক্তব্য দিয়ে আর কি আমার আলোচনাটা শেষ করছি। আবারও আর কি যে ওই যেহেতু মিজান টুটু আমাকে বললো যে মানে যে সবাইকে একজন আর কি যে ওই ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করার জন্য, কিন্তু মানে যে যারা অনলাইনে দেখেছেন এবং এটা মনে হয় প্রায় 5-6 ঘন্টার অনুষ্ঠান, সেটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে জুমের ভিতরে যে অনেকেই এখনো আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পেরেছেন যে এই 5-6 ঘন্টা আমাদের আলাপে যুক্ত থাকার জন্য। এবং হচ্ছে যে যারা আলোচনা করেছেন, আমি মানে না বলে পারছি না, মানে যে আমার আসলে এক্সপেকটেশন থেকেও বেটার আলোচনা হয়েছে, এবং প্রত্যেকটা আলোচনায় আসলে দুর্দান্ত এবং হচ্ছে পুনরায় শোনার মতো। এবং সম্ভবত আমি যতদূর জানি সেটা হচ্ছে যে তানভীর এবং টিটুর সাথে আলাপ হচ্ছিল যে এই প্রত্যেকটা মানে যে মানে আলোচকদের আলোচনাগুলো মানে যে পৃথক পৃথক টিউব এবং টাইটেল আকারে বুঝতে পেরেছেন আমাদের ওই যে ভিউ পরিবেশনের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে অ্যাভেলেবল হবে উইথিন এ উইক আর কি। তো আবারও সবাইকে শুভরাত্রি, এবং হচ্ছে যদিও আমার বলা উচিত যে শুভ সকাল, যেহেতু আমরা 12টা ক্রস করে ফেলেছি, মানে ইংরেজি মানে যে মানে যে টাইমের সেন্স থাকে আর কি যে মানে ধন্যবাদ সবাইকে।